নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিলার্স ডু কমপ্লিট টাস্ক। আজকে আমরা পার্টস অফ স্পিচের ভার্ব বিষয়টি নিয়ে আলোচনা করব। ভার্বের বাংলা মানে হলো ক্রিয়াপদ। আমরা যখন একটা সেন্টেন্স গঠন করি তখন আমরা কি করি, একটা সাবজেক্ট বসাই, তারপরে একটা ভার্ব বসাই এবং তারপরে অবজেক্ট বসাই। সাবজেক্টকে বলা হয় কর্তা, ভার্বকে বলা হয় ক্রিয়াপদ এবং অবজেক্টকে বলা হয় কর্ম। যখন আমরা ইংরেজিতে সেন্টেন্স লিখি প্রথমে আমরা কর্তা লিখি, তারপরে ক্রিয়া, তারপরে হচ্ছে কর্ম। বাংলার ক্ষেত্রে একটুখানি আলাদা হয়। তো আমরা আজকে যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভার্ব, যাকে বলা হয় ক্রিয়াপদ। ভার্ব বা ক্রিয়াপদ সম্পর্কে যেরকম একটা গাড়ির ইঞ্জিন ছাড়া একটা গাড়ি চলে না, মানে একটা গাড়িতে ইঞ্জিন না হলে সেই গাড়িটা কি চলবে? চলবে না। সেই রকমই কিন্তু একটা সেন্টেন্স ভার্ব ছাড়া গঠন হতে পারে না। মানে ভার্ব নেই মানে একটি সেন্টেন্স সেটা নয়। মানে কোনো একটা সেন্টেন্স মানেই ভার্ব অবশ্যই থাকবে। মানে একটা মানুষের শরীরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যদি আমরা বলি মস্তিষ্ক, সব কিছুই প্রয়োজন, মস্তিষ্কটাও প্রয়োজন। তো মস্তিষ্কটা হচ্ছে প্রধান, সেরকমভাবেই একটা সেন্টেন্সে একটা ভার্ব হচ্ছে প্রধান। ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনোই গঠিত হতে পারে না। কখনো কখনো ভার্ব একাই একটা সেন্টেন্স গঠন করতে পারে, যেমন হচ্ছে গো মানে যাও, ওটাই সেন্টেন্স। কিন্তু ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স গঠন হবে না, এটা মাথায় রাখতে হবে। তো সেই ভার্ব সম্পর্কে আমরা জানবো এবং ভার্ব কিভাবে ব্যবহার হয় বা তার কতগুলো ভাগ রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে জানি। তো প্রথম যেটা আমরা জানবো যে ভার্বকে কয় ভাগে ভাগ করা যায় বা ভার্ব কাকে বলে। ভার্ব কাকে বলে না, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা, ঘটা, হওয়া বোঝায় তাকে আমরা ভার্ব বলি। সোজা কথায় কোনো কিছু করছি আমরা, সেটা খাচ্ছি, ঘুমোচ্ছি, যাচ্ছি, দৌড়াচ্ছি, যা কিছুই করছি সবকেই আমরা ভার্ব বলছি। কিংবা হওয়া মানে আমি হই, সে হয়, তারা হয়, বা আছে অর্থে ব্যবহার করলেও যে আমার আছে, তার ছিল, এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা সাধারণত ভার্ব বলি। তাহলে কোনো কিছু করা, ঘটা, হওয়া বোঝালে তাকে আমরা ভার্ব বা ক্রিয়াপদ বলবো। এই ভার্বকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং আরেকটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা কি? এটাকে বলা হয় হেল্পিং ভার্ব, বা আমাদেরকে হেল্প করে যে ভার্ব তাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে থাকি। এই হেল্পিং ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি এবং আরেকটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। প্রথমে আমরা প্রাইমারি অক্সিলিয়ারি সম্পর্কে জানি। প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে মেন হচ্ছে তিনটে, হ্যাভ, ডু এবং বি। এর তিনটে, এদের আবার ফর্ম রয়েছে। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ এবং হ্যাভ, যার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। ডু ভার্বের ক্ষেত্রে ডু হচ্ছে রুট ফর্ম, যেখানে আমরা যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করি তখন আমরা ডাজ শব্দটিকে ব্যবহার করি, ডিওইএস ডাজ ব্যবহার করি। এবং পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এগুলো যদি আমরা ভার্বের ফর্মগুলো দেখতে পাই, ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে হয়, যে কোনো গ্রামার বইতে আমরা দেখতে পাবো। তো সেগুলো আমরা ভার্বের ফর্ম দিচ্ছি। বি এর প্রেজেন্ট পার্ট হচ্ছে অ্যাম, ইজ এবং আর। এটা পার্সন বিশেষে ব্যবহার করা হয়, যেটা যদি আমাদের টেন্সের ভিডিওটা দেখো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে অ্যাম ইজের কোথায় বসে। তারপরে রয়েছে ওয়াজ এবং ওয়ার, এবং তারপর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সেটা হচ্ছে বিন। এই তিনটে হেল্পিং ভার্বের এই তিনটে ফর্ম হয়। এবং মোডাল ভার্বটা কিরকম? মোডাল ভার্বটা কিন্তু অ্যাকচুয়ালি মানে মোডাল ভার্বটা হচ্ছে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এটসেট্রা। অক্সিলারি ভার্ব কি করে, যে কোনো একটা ভার্বকে হেল্প করে, বুঝতে সাহায্য করে যে সেই ভার্বটি কেমন। কিন্তু মোডাল ভার্ব কি করে, মোডাল অক্সিলারি কি করে? মোডাল অক্সিলারি যেটা করে সেটা হচ্ছে একটা ভার্বের অর্থকে প্রভাবিত করে, একটা ভার্বের যে অর্থ সেটাকে প্রভাবিত করে। যদি বলি যে আই ডু ইট, আমি এটা করি, কিন্তু যদি এখানে মোডাল ইউজ করা হয় কিভাবে হবে, যে আই ক্যান ডু ইট যদি করা হয়, আই ক্যান ডু ইট অর্থাৎ কি আমি এটা করতে পারি, তাহলে এই ভার্বটাকে প্রভাবিত করছে কে, যে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। কিন্তু যদি এখানে হেল্পিং ভার্ব ব্যবহার করা হতো, যে অ্যামিজার, যেরকম হচ্ছে যদি আমি বলি যে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এখানে কিন্তু অ্যাম এর অর্থ প্রকাশ পাচ্ছে না। এখানে আমরা অ্যাম এর অর্থ প্রকাশ করছি না, যে আমি কাজটি করছি, ডু মানে করা এবং আমি কাজটি করছি। এখানে কিন্তু অ্যাম মানে যে হই, হওয়া অর্থটা প্রকাশ পাচ্ছে না। কিন্তু এখানে ক্যান মানে যে পারি, সেই অর্থটা প্রকাশ পাচ্ছে। আর যে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, তাহলে ক্যান বা এই যে মোডাল অক্সিলারি গুলো, এগুলো কি করে না একটা ভার্বের অর্থকে প্রভাবিত করে। কিন্তু প্রাইমারি অক্সিলারি যেগুলো হয় সেগুলো কিন্তু সেই অর্থে মানে কেবলমাত্র হেল্প করার জন্য। যেমন হচ্ছে যদি বলা হয় যে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি,
এখানে কিন্তু ইজের অর্থ সেইভাবে প্রকাশ পাচ্ছে না। তোমার নাম হয় কি, আমরা তো বলি না যে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, সেটা আমরা কিভাবে বলি যে তোমার নাম কি, তোমার নাম হয় কি, এভাবে বলি না। অর্থাৎ ইজের অর্থ অতটা প্রকাশ পাচ্ছে না। কিংবা যদি বলি যে ডু ইউ নো দ্য প্লেস, ডু ইউ নো দ্য প্লেস, তুমি কি জায়গাটি চেনো বা তুমি কি জায়গাটি জানো, নো দ্য প্লেস, এখানেও কিন্তু ডুটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নো হচ্ছে মেইন ভার্ব। এখানে ডু এর অর্থ সেইভাবে প্রকাশ পাচ্ছে না। ডু মানে তো করা, এখানে কি কোনো কিছু করা অর্থে ব্যবহার করা হচ্ছে না। ডু ইউ নো দ্য প্লেস, তুমি কি জায়গাটাকে জানো, এখানে কিন্তু হচ্ছে না। কিন্তু অ্যাকশন ভার্ব যেগুলো হয়, অ্যাকশন ভার্বের প্রত্যেকটা ক্ষেত্রেই এদেরও যেরকম তিনটে ফর্ম আছে, অ্যাকশন ভার্বেরও আমরা তিনটে ফর্ম পাই। অ্যাকশন ভার্ব মূলত কোনো কিছু করা, ঘটা, হওয়া বোঝাতে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আই ওয়ার্ক, আমি করি, তাই সেখানে কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে যে আই যদি বলি আমরা যে আই স, আমি দেখেছিলাম, যদি পাস্ট টেন্সে যাই। যদি আমরা অ্যাকশন ভার্বে যাই, অ্যাকশন ভার্বগুলো কিভাবে হয় যে আই স, আমি দেখেছিলাম, এখানে কিন্তু ভার্বের অর্থ প্রকাশ পাচ্ছে আই স, আমি দেখেছিলাম, বা হি প্লেড, সে খেলেছিল, বা হি প্লেজ, সে খেলে, কিংবা সি সিংস, সে গান করে। এখানে যে ভার্বগুলোকে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু আমরা অর্থ পাচ্ছি, অর্থ প্রকাশ পাচ্ছে, এরা কাউকে হেল্প করছে না। এখানে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও নেওয়া হয়নি। মানে এরকমটা নয় যে সবসময়ই আমাদেরকে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে, এরকমটা কিন্তু সবসময় নয়। প্রয়োজন মতো আমরা সাহায্য নেব, এবং সেটা মোডাল হতে পারে কিংবা প্রাইমারি অক্সিলারি হতে পারে, যে কোনো অক্সিলারি ভার্ব হতে পারে। তো সব ক্ষেত্রে আমরা প্রয়োজন মতো হেল্প নেব, এরকম নয় যে সবসময় আমাদেরকে হেল্প লাগবে। তো এই অ্যাকশন ভার্বগুলো আমরা ব্যবহার করেছি যে শ, প্লেজ, সিংস, এরকম ভাবে। তো যখনই আমরা দেখবো, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি বলি যে আই ডু, আমি করি, তাহলে এখানে কিন্তু ডু শব্দটা আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে বা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, মেইন ভার্ব। কিন্তু যদি বলি যে আই ডু নট ডু, অর্থাৎ এখানে এই যে ডুটা আমি করি না, আই ডু নট ডু মানে কি আমি করি না, এই যে ডুটা এটা কিন্তু হয়েছে মেইন ভার্ব হিসেবে। মেইন ভার্বকে আমি শর্টে এমভি লিখলাম মেইন ভার্ব হিসেবে। এবং এই যে ডু নট শব্দটা, এটা সে কেবলমাত্র না অর্থ বোঝানোর জন্য ডুকে সাহায্য নেওয়া হয়েছে। এই জন্য এটা কিন্তু হচ্ছে হেল্পিং ভার্ব, এর কোনো অর্থ নেই সেই অর্থে যে আমি করি না করা, এরকম ভাবে তো হয় না। তাহলে আমরা কি করলাম কি যে আই ডু নট ডু, আমি করি না, এই যে ডু শব্দটা এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এখানে যে ডু ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে একটা হেল্পিং ভার্ব কখনো কখনো মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে যদি বলি যে আই অ্যাম, মানে আমি হই, তাহলে আই অ্যাম, অ্যাম এর অর্থ প্রকাশ পাচ্ছে। যখন হচ্ছে যে উই আর, আমরা হই, তাহলে এখানে হওয়া অর্থ প্রকাশ পাচ্ছে, হওয়া মানে ভার্ব। যখন দেখবো যে একটা ভার্ব, একটা হেল্পিং ভার্ব যেটার অর্থ প্রকাশ পাচ্ছে, তখন তাকে কিন্তু আমরা আর হেল্পিং ভার্ব বলবো না, তখন তাকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করবো। কিন্তু যদি যখন দেখবো যে সেটা হেল্প করছে, যদি বলি যে আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, আমি হই খেলছি তো বলি না, আই অ্যাম প্লেইং মানে কি আমি খেলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, আমি খেলছি, কিন্তু অ্যাম এর অর্থ এখানে প্রকাশ পাচ্ছে না, তাই অ্যাম এখানে কিন্তু হেল্পিং ভার্ব। তাহলে একটা হেল্পিং ভার্ব নিজে মেইন ভার্বও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আবার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তবে যে অ্যাকশন ভার্বগুলো, মেইন ফর্মগুলো, যেমন প্লে, এটা কিন্তু কখনোই হেল্পিং ভার্ব হতে পারবে না, প্লে সবসময় অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করবে। তো সেটার কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা অ্যাকশন ভার্বের দুটো পার্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব বা ট্রানজিটিভ ভার্বটা বোঝার আগে আমাদের একটু বাংলা ব্যাকরণ দেখে নিতে হবে। বাংলা ব্যাকরণ কি হয় না, বাংলা ব্যাকরণে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পাই, অর্থাৎ কর্তা, ক্রিয়া এবং কর্ম। কর্ম কোনটাকে বলা হয় না, অবজেক্টকে বলা হয়। যেরকম যদি বলা হয় যে আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই যদি বাংলায় লিখি, আমরা ইংরেজিতে লেখার সময় কি লিখি যে আমিটাকে আগে লিখি আই, তারপরে আমরা খাওয়াটাকে লিখি ইট, এবং তারপরে আমরা ভাতটাকে লিখি রাইস। তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা বলা হয় বাংলায়, এবং খাওয়াটাকে বলা হয় ভাত, যেটা করা, ঘটা, হওয়া বোঝাচ্ছে, এবং বাকিটা হচ্ছে কর্ম, যার উদ্দেশ্যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কর্ম। এখানে আমরা পাই সাবজেক্ট বলা হয় এটাকে বলা হয় ভার্ব, এবং তার পরের অংশটাকে বলা হয় কর্ম বা হচ্ছে অবজেক্ট, এটাকে বলা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পাচ্ছি। তাহলে অবজেক্ট কথার অর্থ কি, কর্ম। তাহলে এখানে ট্রানজিটিভ কথার হলো সকর্মক এবং ইনট্রানজিটিভ কথার অর্থ হলো অকর্মক। ট্রানজিটিভ কথার অর্থ কি, সকর্ম কথার অর্থ কি,
সকর্মক, অর্থাৎ কর্মকে প্রয়োজন হবে। অর্থাৎ যেই ওয়ার্ডগুলোকে আমরা বা যেই ভার্বগুলোকে আমরা কর্ম ছাড়া তাদের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না, একটা অবজেক্ট ছাড়া সেটা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ পাবে না, সেটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। এবং ইনট্রানজিটিভ ভার্বটা কি, না সেটাতে কর্ম প্রয়োজন হবে না, অর্থাৎ এই যে অবজেক্ট যে ব্যাপারটা, এই অবজেক্টের প্রয়োজন হবে না। সেটা কিরকম, আমরা যদি একটু ট্রানজিটিভ ভার্ব বোঝার চেষ্টা করি সকর্মক বা অবজেক্ট ছাড়া এটাকে, যদি বলা যায় যে রাধা লাভস, রাধা ভালোবাসে। এবার এখানে প্রশ্ন আসছে না যে রাধা কি ভালোবাসে, যতক্ষণ না বলছি কি ভালোবাসে তত সময় এটা এই সেন্টেন্সটার অর্থ প্রকাশ পাচ্ছে না। রাধা লাভস, রাধা ভালোবাসে, কিন্তু কি ভালোবাসে, সে ফ্লাওয়ার ভালোবাসতে পারে, রাধা লাভস ফ্লাওয়ার। যখন আমরা একটা কর্ম দিচ্ছি, একটা অবজেক্ট দিচ্ছি, তখন কিন্তু আমরা বুঝতে পারছি এটার কমপ্লিট সেন্সটা। যদি বলি আই কট, আমি ধরেছিলাম, আমি কি ধরেছিলাম, আই কট আ থিফ, THIEF, আই কট আ থিফ, আমি একটা চোর ধরেছিলাম। তাহলে এই যে আ থিফ বা যে কোনো কিছু, আই কট আ ফিস বা আই কট ফিসেস, যা কিছু দিতে পারি, এখানে একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে। যে লতা সেন্ট, লতা সেন্ট, লতা পাঠিয়েছিল, কি পাঠিয়েছিল, লতা সেন্ট আ লেটার, একটা চিঠি পাঠিয়েছিল। যতক্ষণ একটা অবজেক্ট দিচ্ছি এটার অর্থ প্রকাশ পাচ্ছে না। যে দ্য বয়েজ ক্যারি, ছেলেরা বইছে বা বয়, এবার ছেলেরা কি বয় সেটা যতক্ষণ না বলছি তত সময় এই ক্যারি শব্দটা বা ব শব্দের অর্থ প্রকাশ পাচ্ছে না অবজেক্ট ছাড়া। তো সে কারণে এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, বা যেখানে ক্রিয়ার প্রয়োজন হচ্ছে। এবার আছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যার হচ্ছে কর্মের প্রয়োজন হচ্ছে না বা অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। সেটা কিরকম, যে দে জাম্পড, তারা লাফায়। সাবজেক্ট বা কর্তা কাকে বলে এখানে একটু বলে দিই মাঝখানে। সাবজেক্ট বা কর্তা হচ্ছে একটি সেন্টেন্সে বা একটি বাক্যে যাকে, যার সম্পর্কে বলা হয় বা যেই কোনো ঘটনা ঘটায় তাকেই আমরা সাবজেক্ট বা কর্তা বলে থাকি। এখানে প্রত্যেকটাতে রাধা ঘটনাটা ঘটাচ্ছে, রাধা ভালোবাসে, আমি ধরেছিলাম, লতা পাঠিয়েছিল, আর ছেলেটি বলছিল, প্রত্যেকেই সাবজেক্ট, তারা প্রত্যেকটা কাজ করছে, যে করছে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে বলছে দে জাম্প, তারা লাফায়, তারা লাফায়, খুব খুব ভালো, তারা লাফায়। এখানেই আমরা কমপ্লিট সেন্স পেয়ে যাচ্ছি, কমপ্লিট অর্থ পেয়ে যাচ্ছি। সি স্যাং, সে গান করে, সে গান করে। আ লাইট ওয়াজ শাইনিং, একটা আলো জ্বলছিল। তাহলে এখানে কিন্তু একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। সে কারণে এই যে ভার্বগুলো জাম্পড কিংবা স্যাং কিংবা শাইনিং, এদের এখানে আবার একটা হেল্পিং ভার্ব রয়েছে, তো এদেরকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। এরকম ভাবে কিন্তু কোনো একটা পার্টিকুলার ভার্বকে যে আমরা ট্রানজিটিভ বলবো, ইনট্রানজিটিভ বলবো, এরকম কোনো লিস্ট নেই যে আমরা একটা লিস্ট করে দিলাম যে এরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এরকম কিন্তু হয় না। যেমন যদি আমরা বলি যে বার্ডস ফ্লাই, মানে পাখিরা ওড়ে, তাহলে পাখিরা ওড়ে, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ অর্থ পেয়ে যাচ্ছি যে বার্ডস ফ্লাই। কিন্তু যদি বলি যে হি ফ্লাইজ, হি ফ্লাইজ, হি ফ্লাইজ মানে কি, সে ওড়ায়। তাহলে বার্ডস ফ্লাই মানে পাখি ওড়ে, কিন্তু হি ফ্লাইজ যখন বলছি সে ওড়ায়, তাহলে সেখানে কি পাচ্ছি আমরা, সে ওড়ায়, কিন্তু সে কি ওড়ায় সেটা আমরা পাচ্ছি না। এই ফ্লাই ভার্বটাকে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র আইএস ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিম্পল প্রেজেন্ট টেন্সে বলে। তো বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, হি ফ্লাইজ, এখানে যখন আমরা কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে তখন আমরা এটাকে বলছি যে ট্রানজিটিভ ভার্ব, সরি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব বলছি আমরা এটাকে, যখন আমরা দেখছি কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে, অকর্মক। কিন্তু যখন এখানে ফ্লাইজ, এখানে সম্পূর্ণ অর্থ বা কমপ্লিট অর্থ প্রকাশ পাচ্ছে না, তখন এটাকে আমরা বলছি ট্রানজিটিভ, অর্থাৎ সকর্মক। তাহলে একই ভার্ব সেটা ইনট্রানজিটিভ হতে পারে আর ট্রানজিটিভ হতে পারে, সেটা আমাদের সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে যে সেন্টেন্সটা আসলে কেমন। তাহলে যেটা আমরা অবজেক্ট ছাড়াই আমরা তার অর্থ প্রকাশ করতে পারছি তাকে আমরা বলছি ইনট্রানজিটিভ, এবং যার অর্থ ছাড়া প্রকাশ করতে পারছি না বা যার অবজেক্ট ছাড়া আমরা অর্থ প্রকাশ করতে পারছি না তাদেরকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। আশা করি বোঝা গেল। এখন আমরা ভার্বকে আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখবো, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি, ফাইনাইট ভার্বটা অ্যাকচুয়ালি টেন্সের নিয়ম মেনে চলে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স কিংবা পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্স, যেই টেন্স হবে সেই টেন্সের নিয়ম অনুযায়ী তাদের ফর্ম চেঞ্জ হয়। যেমন হচ্ছে যদি বলা হয় যে আই স আ বার্ড, অর্থাৎ আমি একটি পাখি দেখেছিলাম, আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখি, আই উইল সি আ বার্ড, আমি একটি পাখি দেখবো। তাহলে সি স কিংবা সিন, আই হ্যাভ সিন দ্য বার্ড, আমি পাখিটাকে দেখেছি। এখানে সি স সিন তিনটে ফর্ম টেন্স অনুযায়ী ব্যবহার হচ্ছে। কিন্তু নন ফাইনাইট ভার্ব যেটা, সেটা কিন্তু টেন্স অনুযায়ী ব্যবহার হয় না, তাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। যেমন হচ্ছে ফাইনাইট ভার্বে বলা হয়েছে হি স্পোক টু মি, সে আমার সঙ্গে কথা বলেছিল, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে।
এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। আই স দা বার্ড, আমি পাখিটাকে দেখেছিলাম, এটাও পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। সোজা কথায় ফাইনাইট ভার্ব হচ্ছে সমস্ত ভার্ব, মানে আমরা পৃথিবীতে যত ভার্বই দেখতে পাই সবকটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্ব থেকে সৃষ্টি হয়েছে নন ফাইনাইট ভার্ব। যেরকম আমরা আঙুর, আঙুর তো একটা ফল, একটা তো ফ্রুট, আঙুর থেকে আমরা কি করি, কিশমিশ তৈরি করি। সেরকম ভাবেই ফাইনাইট ভার্ব হচ্ছে আঙুর, এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে এই ফাইনাইট ভার্ব থেকে তৈরি করা একটা জিনিস, সেটা হচ্ছে কিশমিশ, এরকমই একটা বিষয় আর কি। তো নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান্ড, এবং একটা হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ আসলে কি না, টু এর পরে ভার্বের মেন ফর্ম আমরা বসাই, যে টু প্লাস ভার্ব, ভার্বের মেন ফর্মটাকে বসাই, সেটাকে বলা হয় ইনফিনিটিভ। এটা কিভাবে ব্যবহার করা হয়, যখন আমরা দুটো ভার্বকে একসঙ্গে ব্যবহার করতে পারি না, তখন আমরা কি করি, একটা ভার্বকে করার উদ্দেশ্যে টু ব্যবহার করি সেই ভার্বের আগে। যেমন হচ্ছে উদাহরণ লেখা রয়েছে যে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, টু রিড, পড়াশোনা করতে। তাহলে আমি কিসের জন্য গিয়েছিলাম, পড়াশোনা করতে। এই রিডের আগে টু লাগানো হয়েছে, তাই এটা হচ্ছে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। আই ওয়ান্ট আ পেন্সিল টু রাইট, আমি একটি পেন্সিল চাই লেখার জন্য বা লিখতে, টু রাইট। এই যে টু রাইট, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। ভার্বের আগে যখন আমি টু লাগিয়ে দিচ্ছি, টু লাগিয়ে তার জন্য ব্যবহার করছি, তখন সেটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। এবার আছে জেরান্ড। জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কিছুটা একই, এদের সঙ্গে কি হয়, এদের মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা করি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জেরান্ড কিংবা পার্টিসিপল করি। তারপরেও এদের কিছু পার্থক্য আছে। যেমন প্রথমে আমরা জেরান্ড সম্পর্কে জেনে নিই। হি ডাজ নট লাইক রিডিং, সে পড়া পছন্দ করে না, সে পড়াশোনার বিষয়টাকে পছন্দ করে না। এখানে হি ডাজ নট লাইক রিডিং, এই যে রিডিংটা পরে যে সাবজেক্টটা, এটা অ্যাজ আ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ আমরা আগে পড়েছি, তো এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, যে একটা বিষয়, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না একটা বিষয়, একটা বিষয়ের নাম, সেই বিষয়টা কি না রিডিং। এখানে রিড ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে একটা সাবজেক্টিভ দেওয়া হয়েছে বা একটাকে নাম বোঝানো হয়েছে। এটা সাধারণত একটা সাবজেক্ট রূপে কাজ করে কিংবা একটা অবজেক্ট রূপে কাজ করে। জেরান্ড সাধারণত কি করে, একটা সাবজেক্ট রূপে কাজ করে কিংবা একটা অবজেক্ট রূপে কাজ করে। এখানে একটা অবজেক্ট রূপে কাজ করছে। ইউ লাইক সুইমিং, তুমি সুইমিং পছন্দ করো বা সাঁতার পছন্দ করো। এখানে সুইমিং বা সাঁতারটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে জেরান্ড কি করবে, একটা নাউনের মতো আচরণ করবে, নাউনের মতো আচরণ করবে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল এখানে লেখা রয়েছে যেটা 3 নম্বর দাগে, যে ইট ইজ এ রানিং বাস, এটি একটি মানে দৌড়ে চলা বাস, মানে একটা বাস, বাস তো এখানে নাউন, এবং বাসটা কেমন সেটা বোঝাচ্ছে কোন ওয়ার্ডটা না রানিং। রান শব্দটার সঙ্গে একটা এন যোগ করে, এটা সিবিসি রুল ফলো করার জন্য। সিবিসি রুলটা কি তোমরা টেন্সের ভিডিও দেখে জানতে পারবে। তো এখানে আইএনজি যোগ করে এই রান শব্দটাকে রানিং করা হয়েছে, এবং এখানে বাসের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সে কারণে এটাকে বলা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, ওই জন্য বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বা দিস ইজ মুভিং ট্রেন, এখানে একটু মুছে গেছে, আমি আবার লিখে দিচ্ছি, দিস ইজ মুভিং ট্রেন বা দিস ইজ আ মুভিং ট্রেন। এখানে আ মুভিং ট্রেন, এটি একটি দৌড়ে চলা ট্রেন বা মুভিং ট্রেন, মানে ট্রেন, একটা ট্রেন যেটা মুভ করছে, এটা দাঁড়িয়ে নেই, সেটাকে বলা হচ্ছে দিস ইজ আ মুভিং ট্রেন। এখানে মুভিং শব্দটা বা এই যে মুভিং ট্রেন, এটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে না হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। তাহলে একটা প্রেজেন্ট পার্টিসিপল কি করবে না হচ্ছে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো আচরণ করা, জেরান্ডের কাজ হচ্ছে নাউনের মতো আচরণ করা। যেমন হচ্ছে হি ডাজ নট লাইক রিডিং, এখানে কিন্তু কারোর কোনো নামের বৈশিষ্ট্য বোঝাচ্ছে না। এখানে যে হি ডাজ নট লাইক রিডিং, সে পড়াশোনা পছন্দ করে না, সে পড়াশোনার বিষয়টাকে পছন্দ করে না। এখানে পড়াশোনা করাটা কারোর বৈশিষ্ট্য না কিন্তু। কিংবা ইউ লাইক সুইমিং, তুমি সুইমিং পছন্দ করো, সুইম মানে সাঁতার কাটা, তার সঙ্গে আইএনজি যোগ করে করা হয়েছে। তো তুমি সাঁতার কাটা পছন্দ করো, তো সেখানে কিন্তু এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে নয়, মানে কোনো নাউনের বা কোনো প্রোনাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে না। কিন্তু এখানে রানিং যে শব্দটা, এটাই বাসটির বৈশিষ্ট্য বোঝাচ্ছে, যে বাসটি কেমন না রানিং, দৌড়াচ্ছে। এই ট্রেনটি কেমন না মুভিং, এই জন্য এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা যেটা করে থাকি। এবং পাস্ট পার্টিসিপল কি না, ভার্বের 3টে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং পাস্ট পার্টিসিপল ফর্মটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করছি, পাস্ট পার্টিসিপল ফর্মটাকে যখন আমরা অ্যাডজেক্টিভের মতো করে ব্যবহার করছি, তখন সেটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল, বা হচ্ছে এই যে পার্টিসিপল যেটা হয়েছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি। যেমন হচ্ছে ইট ইজ আ ব্রোকেন গ্লাস, ব্রোকেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, কিন্তু গ্লাসটা কেমন, ইট ইজ আ ব্রোকেন গ্লাস, এই গ্লাসটি হচ্ছে ভাঙা, এই জন্য ব্রোকেন শব্দটা হচ্ছে এখানে
পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু এখানে ভার্ব রূপে ব্যবহার করা হয়নি। যদি আমরা বলি নন ফাইনাইট ভার্বকে অ্যাকচুয়ালি আমরা ভার্ব বলবো না, নন ফাইনাইট ভার্বকে আমরা প্রকৃতপক্ষে আমরা ভার্ব বলবো না। ভার্ব কাকে বলবো? যারা হচ্ছে ফাইনাইট ভার্ব তারা হচ্ছে প্রকৃত ভার্ব। নন ফাইনাইট ভার্ব অ্যাকচুয়ালি কিন্তু ভার্ব রূপে বসে না, এদের তিনটে ফর্ম হয় না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। এদের যে আলাদা নিয়ম আছে, যেমন হচ্ছে ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস ভার্ব, আর জেরান্ডের ক্ষেত্রে নাউনের মতো আচরণ করে, এবং পার্টিসিপল যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। এটা কিন্তু ভার্ব নয়। ইট ইজ অ্যান ইটেন অ্যাপেল, এটি হচ্ছে একটা খাওয়া আপেল, যে আপেলটাকে খেয়ে ফেলা হয়েছে। ইটেন হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহার করা হয়েছে। তাহলে আশা করি ভার্বের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আশা করি বোঝা গেল। তো এই ভিডিওতে আমরা ভার্বটা যতদূর সম্ভব বোঝা যায় বা যতটা ভালো করে বোঝা যায় সেটা করার চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওতে ভার্বের যদি কোনো অংশ বাদ গিয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও আরো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব রয়েছে, কিংবা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, এগুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো এবং প্র্যাকটিস করবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।